এনসিআরবির ইয়েটা 2010-11 পর্যন্ত, 12টা তো বেরোয়নি বোধহয় এখনও। 2011 পর্যন্ত ওদের যে একটা পুরো একটা টেবিল রয়েছে, চার্ট রয়েছে পরপর 7 বছর অনুযায়ী, টোটাল ক্রাইম, জুভেনাইল ক্রাইম, কোনটা কত পার্সেন্টেজ, সেটা সেটা আমি 2007 অবধি পেলাম। ওইটা আমি দেখলাম 2007 পর্যন্ত। আমি খুব বেশি ঘাঁটতে পারিনি। আর এক পাতার চার্ট তো, এক পাতার ওটা chart। 2007 অবধি আছে। আমি যেটা ওটা প্রিন্ট আউট নিইনি, ওটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। আমি যেটা নিয়েছি সেটা 2007 হতে পারে, কারণ দুটো জিনিস আমি দেখলাম। সেটা হচ্ছে যে ওই একটা দুটো সাইট রয়েছে, indiastat.com বলে, ওখানে আবার রেজিস্টার করতে ওখানে হচ্ছে, আবার পয়সা দিয়ে পয়সা দিয়ে দিতে, হ্যাঁ। রেট বেশ বেশি। হ্যাঁ, আমি দেখলাম প্রায় ও পয়সা দেখে আমি রেট নর্মাল ডেটা হচ্ছে 100টা টেবিলে 1000টা টেবিল অ্যাক্সেস করতে দেবে, 22,000 টাকা ওটা রেজিস্ট্রেশন। আমি পরে দেখলাম রেজিস্ট্রেশনটা কীরকম। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর ইনস্টিটিউশনাল হলে আরও বেশি। ওখানে আরও অনেক থ্রেড বেয়ারিং ডেটা আছে, সেগুলো বিনা পয়সায় অ্যাক্সেস করা যাচ্ছে। হ্যাঁ, এনসিআরবি ওদের ইয়েতে গেলে ওই যে টেবিলটা এমনিই পাওয়া যাচ্ছে, ফ্রিতেই দেখা যাচ্ছে ওদের যেটা। এনসিআরবিতে আসলে আমি একটা অন্য সাইট দিয়ে ঢুকেছিলাম, এনসিআরবিটা আমি আর দেখা হয়নি আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা শুরু করতে পারি। তুমি যখন শুরু কর, আমি সাপ্লিমেন্ট করবো। এই তথ্যটা দিয়ে আমরা শুরু করতে পারি যে গত এক দশকে এনসিআরবির ডেটা অনুযায়ী 145% জুভেনাইল ক্রাইম বেড়েছে। গত 3 বছরে এটা বৃদ্ধির হারটা এরকম যে 2005 থেকে 2007-এ 2006-এ বেড়েছে 1.9%, 2007-এ বেড়েছে 2%, তার আগে 2005-এ বেড়েছে 1.7%। তার মানে গড়ে 2%-এর কাছাকাছি করে প্রতি বছরে মানে জুভেনাইল ক্রাইমের রেটটা বাড়ছে। আর গত 10 বছরে 145%, তার মানে এটা প্রায় 2.5 গুণ দাঁড়িয়ে গেছে। মানে 2002 থেকে? হ্যাঁ, এটা বোধ হয় 2002 থেকে ধরলে হবে না, 2001 থেকে ধরতে হবে। মানে ওরা বোধ হয় একটা ডিকেড আর কি ধরেছে আর কি, কারণ 2012 কিছু এখনো এর মধ্যে নয়, 11 অনুযায়ী হয়। 2008 থেকে 8-এও বেড়েছে 9.2%। হ্যাঁ, মানে 2007-এর তুলনায় 2008-এ 9.2% বেড়েছে। 2006 থেকে 2007-এ বেড়েছে 8.4%। আর আগে যেটা বললাম সেটা হচ্ছে জুভেনাইল ক্রাইমের রেশিওটা টোটাল ক্রাইমের তুলনায় যেটা গ্র্যাজুয়ালি বাড়ছে, সেটা প্রায় লেটেস্ট 2007 অবধি আমি দেখতে পেলাম সেখানে 2% হয়েছে, যেটা 2 বছর আগেও ছিল 1.7%, 2005-এ। তার মানে শুধু যে জুভেনাইল ক্রাইম মানে কোয়ান্টিটিতে বাড়ছে তা নয়, সেটা সামগ্রিক ক্রাইমের তুলনায় নিরিখেও সেটা তার অনুপাতটা অনেক বেড়ে যাচ্ছে, রেশিওটা অনেক বেড়ে যাচ্ছে। এইখান থেকে এই প্রশ্নগুলো ওটা স্বাভাবিক যে তার মানে বোঝাই যাচ্ছে যে আগের তুলনায় মাইনররা অনেক বেশি ক্রাইমে ইনভলভ হয়ে পড়ছে। এটা স্বতঃসিদ্ধই এটা বলতে পারা যায়। তা সেখান থেকে এই আমাদের দেখা দরকার যে কারণগুলো কী, যে সামগ্রিকভাবে ক্রাইম তো বাড়ছে, তাতে এটাও বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে এটা সামগ্রিক ক্রাইমের তুলনায়ও আরও বেশি বাড়ছে। মানে অর্থাৎ কম বয়সেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার প্রবণতাটা সমাজে বেড়ে যাচ্ছে। মানে প্রাপ্তবয়স্ক হয়ে ক্রাইম করবো তা নয়, কম বয়সী সব কিছুই যেমন এখন মানে বাচ্চাদের অ্যাক্সেস হয়ে যাচ্ছে, সেখানে ক্রাইমের জগতেও বাচ্চাদের অ্যাক্সেসটা অনেক আগে হয়ে যাচ্ছে। আমি কালকে একটু ভাবনা চিন্তা করে দেখছিলাম, তাতে সাধারণভাবে যে কারণগুলোকে আমরা বলে থাকি তার মধ্যে আমি দুটো ক্যাটেগরিক্যালি ভাগ করার কথা ভাবলাম। একটা সাধারণভাবে বলা হয় যে এক্সপোজার টু ভায়োলেন্স, এইটা জুভেনাইল এজ গ্রুপের ক্ষেত্রে একটা বেশি হয়েছে, তো সেটা জন্য একটা কারণ হতে পারে। আর
আরেকটা কারণ আমার যেটা মনে হয় সেটাকে খুব সর্বজনগ্রাহ্য কারণ বলে আমার মনে হয়নি, কারণ যে ছেলেটা একটা প্রচুর ভায়োলেন্স দেখলো টিভিতে, মিডিয়ায়, সিনেমায়, গল্পে পড়লো বা কম্পিউটার গেমসে পড়লো, সে হয়তো একটা ভায়োলেন্ট একটা ক্রাইম করতে পারে, সে হিংসা দেখছে হয়তো তার ক্রাইম, কিন্তু সবসময় তো ক্রাইম মানে ভায়োলেন্স নয়। মানে যে ছেলেটি ধরা যাক তার কিছু একটা তার পিক পকেট করা, তার মধ্যে pickpocket ভায়োলেন্স করলো কিছু নেই। বা কিছু করলো, সেক্ষেত্রে বা অনেক সময় হচ্ছে যে কোনো কিছু পাওয়ার জন্য হয়তো বাড়ির লোকের অসাতে আর কি, বাড়ির লোককে না জানিয়ে জিনিস বিক্রি করে দিল অন্য কিছু একটা পাওয়ার জন্য। যেরকম দু একটা ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেই মোবাইলের দামি মোবাইল পাওয়ার জন্য সে পাশের লোক, সেটা তো ভাল মেরে দিচ্ছে পাশের সহপাঠীকে সহকর্মীকে, কিন্তু আবার অনেক সময় বাবা মার উপরে এটা করছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা ভ্যালু সিস্টেমের একটা যে ভ্যালু সিস্টেমটা কোথাও একটু নড়বড়ে হয়ে গেছে বলে এই এক্সপোজার টু ভায়োলেন্স যেরকম হচ্ছে, এই ভ্যালু সিস্টেম যে ঠিক নেই, এটা একটা জুভেনাইল এজ গ্রুপ, সে তার অ্যাটলিস্ট বাড়ির পরিবেশটাই যদি ধরি খুব মাইক্রো লেভেলে, সে এটাও দেখছে যে তার বাড়ির মধ্যেও হয়তো সেই ভ্যালুস মানে টাকা রোজগার করতে হবে, ঠিক আছে, হয়তো সেই বাবা টাকা রোজগার করছে, সেটার মধ্যে যে কোনো একটা ভ্যালু এমবিডেড আছে, সেটাও সবসময় যে দেখছি না। এবং এইখানে আমরা যে বয়স বা যে অর্থনৈতিক শ্রেণীটাকে কথা ভাবছি, সেখানে ওইটা করতে গেলে আমার সেই মনে পড়ছিল শাখা প্রশাখার সেই বাচ্চা ছেলেটার দাদুকে সে বলেছিল আমি 1 নম্বরই জানি, 2 নম্বরই জানি, হ্যাঁ, তো সেটাতে তুমি ক নম্বরই, তো ওটা তো তার বাড়ির মধ্যেই ছিল, সেই বাবার আলোচনায়, আচার আচরণে, অফিসের কথায় সব কিছু। তো এই এক্সপোজারটা হয়ে যাচ্ছে, এই এক্সপোজারটা অ্যাজ সাচ ভায়োলেন্স নয়, কিন্তু এটা একটা ভ্যালু সিস্টেমটাকে ডিগ্রেড করছে, এবং সেই ডিগ্রেডেড ভ্যালু সিস্টেমটাকে তার মধ্যে তার একটা প্রক্ষেপণ বা প্রজেকশন আসছে, ফলে ওইটাকে সে আর ক্রাইম বলে হয়তো মানতেও পারছে না। কারণ আমরা যদি ক্রাইমটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তাহলে ক্রাইম বেসিক্যালি আমাদের নর্মাল এথিক্সের বিপরীত একটা কিছু। তা আমরা আমাদের একটা নর্মাল মোরাল একটা এথিক্যাল ভ্যালুজ আছে, সেটা খুব অ্যাবসলিউট না হলেও একটা মোটামুটি আছে, তার অপোজিটে যেটা সেটাকে আমরা ক্রাইম বলি। এবার সেটাই যদি আমরা মনে হয় যে আমরা ওইটা 2 নম্বরই 1 নম্বরই সব ভুলিয়ে গেছে, 2 নম্বরই 1 নম্বর বলে কিছু হয় না, 2 নম্বরইটাই 1 নম্বরই, তাহলে ওই মোরাল যে ভ্যালু সিস্টেমটা সেটা কোথাও ডাইলিউট করে যায়, ফলে একটা ক্রাইমটা সে হয়তো ক্রাইম ভেবে করছে না এমন হতে পারে। এখানে দুটো ব্যাপার আছে। এক, ছোটদের কাছে লয়ের মানে ব্যাপারটাই হয়তো তারা জানতে পারছে না যে একটা আছে। এটা তো হচ্ছে যে তার মানে কনসেপশনেই এক মানে সাদা কালোর প্রভেদটা থাকছে না আর কি। কিন্তু কিছু ক্ষেত্রে তাদের কাছে মানে সেই জ্ঞাতব্য তথ্যটাও থাকছে না। যেমন আমি বলছি, এই যে রাস্তার ধারে পেচ্ছাপ করা, এটা একটা আইন আছে, এটা বেআইনি কাজ। এটা কিন্তু অনেক ছোটরা কেন, অনেক বড় মানুষও হয়তো জানে না। এরকম একটা ওভারল্যাপিং জন্য আছে, মানে তুই যেটা বলছিস যে এটা এথিক্সের বাইরে, মানে কিছু কাজ আছে অনৈতিক কিন্তু বেআইনি নয়, তারও পরে আরেকটা বাউন্ডারি আছে যেটা একদম বেআইনি। হ্যাঁ, নৈতিক, তারপরে অনৈতিক, তারপরে বেআইনি। এখন এই যে সীমারেখাগুলো, এইগুলো তো আমাদের মানে বড়রা যদি কনফিউজ করে দিই ছোটদের, তাহলে সেটা তো হবেই। আর তাছাড়া ছোট বলেই অনেক সময় সেই মানে আইনটা কি আছে, কোনটা বেআইনি, এই তথ্যটাও কিন্তু তারা জাস্ট ল্যাক অফ ইনফরমেশন, ইগনোরেন্স তাদের কাছে থাকছে। যেমন এই যে মানে যারা ইন্টেলিজেন্স কম, দেখা গেছে মানে যে ক্রাইম করছে তার মধ্যে কী কী ফ্যাক্টর, মানে সেই জুভেনাইলের মধ্যে বাচ্চা ছেলে বা মেয়েটির প্রতি কী ফ্যাক্টর, তার মধ্যে একটা হচ্ছে তার লো ইন্টেলিজেন্স থাকে। এখন লো ইন্টেলিজেন্স থাকলে ব্যাপারটা কী হচ্ছে যে তার হয়তো নিজের কোনো মোটিভ থাকছে না, তাকে হয়তো একটুখানি ব্রেন ওয়াশ করে বললো যে তুই ওটা দোকান থেকে ওটা তুলে নিয়ে যাবে, তাকে দিয়ে একটা ক্রাইম করিয়ে নেওয়া খুব সহজ। হ্যাঁ, আমি একটা ঘটনা বলছি, আমাদের ওখানে 2টো কেস আমি এরকম পেয়েছি। এটা অফ করে রাখতে পারছি, যে ঘটনাটা পুরোটা অফ করে রাখতে পারছি। একটা বাচ্চা পেয়েছিলাম বছর 10-এর মধ্যে, আরেকটু আরও বড়, তার ওই
9 10-এ পড়ে, তার মানে একটু 16-16 বয়স হয়ে গেছে। প্রথম বাচ্চাটি সে হামেশাই বাড়ি থেকে চলে যায়, কয়েকদিন পরে ফেরে, এবং ফিরে মানে কি সে স্বেচ্ছায় ফেরে না, তাকে কেউ দেখতে পেয়ে ধরে নিয়ে আসে। ওই আমাদের ওখানে ওই একটু গ্রামের দিকে বাড়ি। তা সে কোথায় যায় না, ও বললো আমি শিয়ালদার ওখানে চলে যাই, ট্রেনে উঠে ওখানে কিছু মানুষ আমাকে থাকতে দেয়, খেতে দেয়, আমাকে পয়সা টয়সা দেয়। আমি আমি তার বিনিময়ে তোমাকে কী করা? বলছে না, আমাকে কিছু কিছু শিখিয়েছে, আমাকে পকেট মানি করতে শিখিয়েছে। তা তুমি পকেট মানি করেছো? বলছে হ্যাঁ, আমি এখনো পর্যন্ত একটা করেছি। আমি বলছি কী করলে? পকেট মানি করে ব্যাগটা পেয়ে দাও, কী করলে? বলে না, ওদের যাদের বড়দের মানে তাদের কাছে দিয়ে দিয়েছে। অবশ্য এইটুকু তার ট্রেনিং ছিল, তাদের কারো নাম ধাম আমার কিছু বলে, ধাম বলেছে কাকিনারা, কিন্তু নাম ধাম বলে, বা হয়তো সে নাম জানেই না, হয়তো তাকে একটা সব কিছু কোড নাম হয়তো বলা আছে। তা আমি বললাম যে তুমি ব্যাগটা পেয়ে দেখেছো কত টাকা? বলছে না, আমি দেখিনি, আমি দিয়ে দিয়েছি। তার মানে তার এখানে কিন্তু মোটিভ কিছু নেই। সে পিকপকেট, তাকে ট্রেনিং দিয়েছে, সে শিখেছে এবং সে সেটা সেই অপারেশনটা করেছে, সে কিন্তু কেন করছে সে জানে না। হয়তো দেখা যাবে সেটা বেআইনি কাজ, এই সেন্সটাও হয়তো তার নেই। সে হয়তো এটাকে একটা মানে খেলার মতো, একটা স্পোর্টসম্যানশিপের মতো হয়তো করেছে, যে যেরকম অনেক খেলার মধ্যে ঝুঁকি থাকে, সেরকম একটা ঝুঁকিপূর্ণ খেলা। আরেকজন সে ওই যে 16-17 বছর যার বয়স, সে ওইরকম বাড়ি থেকে প্রায় চলে যায়। সে গিয়ে ওরকম শিয়ালদা একটা গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করে এবং প্রায়ই যায়, এবং তার সে জানা আছে ওখানে গেলে ওকে ওরা মানে ভালোভাবে রিসেপশন করবে। এবার ওকে দিয়ে কিছু প্যাকেট সব বিভিন্ন জায়গায় পাঠায়, ট্যানিংয়ে পাঠিয়ে দেয়। তা আমি বললাম তুমি ক্যানিংয়ে কি কোনো দিন আগে গেছো, চেনো? বলছে না, ওরা বলে দিয়েছে কীভাবে যেতে হবে, আর আমাকে একটা মোবাইল দিয়েছে, বলেছে কিছু রাস্তা চিনতে না পারলে ফোন করবি। আমি কী প্যাকেট? বলছে সে জানি না, আমাকে প্যাকেট দিয়েছে, ব্যাগের মধ্যে ছিল, আমি গিয়ে যেখানে যেতে বলেছি সেখানে দিয়েছি, দিয়ে চলে এসেছি। আচ্ছা, আর কী করা? বলছে এরকম লরির থেকে জিনিস নামাই, লরির জিনিস তুলি। আমি তো খুব পরিশ্রমের কাজ, তো কষ্ট করো কেন? বাড়িতে তোমাকে মা বাবা তোমাকে খেতে দেয়, তুমি বাড়িতে ভালো আছে, এইসব ছেড়ে তুমি এইসব কষ্টের কাজ করতে যাচ্ছ কেন? বলছে না, আমাকে পয়সা টয়সা দেয়, আমি তো একটু বিড়ি সিগারেট টিগারেট এই সমস্ত কিনে খাই, সমস্ত নেশাই পাই। তা আরও কথা বলতে বলতে সে যেটা বললো, সে বাড়িতে থাকতে চায় না, তার কারণ হচ্ছে বাড়িতে মা বাবার মধ্যে প্রায়শই ঝগড়া। এই অশান্তির পরিবেশটা থেকে ও জাস্ট এস্কেপ করার জন্য ওই রকম জায়গায় চলে যায়, এবং সে প্রায় অনেকবার গেছে, বেশ কয়েকবার ওই পরে পুলিশ ধরেছে যে কেন ঘুরে বেড়াচ্ছে, তোর কোথায় বাড়ি, সমস্ত জিজ্ঞাসাবাদ করে জিআরপিতে আটকে রেখেছে, এবং বাড়িতে খবর দিয়েছে, বাড়ি থেকে নিয়ে এসছে। তা যে প্রথম কেসটা যেটা বললাম, সেই বাচ্চাটিও এরকম বাড়িতে, সেখানে খুব অভাবও একটা কারণ, মানে শুধুই যে বাবা মায়ের মধ্যে অশান্তি সেটা না, খুবই অভাব। সে একটা সাইকেল চেয়েছিল, বাবা মায়ের কাছে সাইকেল দেয়নি, সেই জন্য সে চলে গেছে, এবং পরে আবার যাই হোক ফিরিয়ে এনেছে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু বাড়ির একটা কারণ থাকছে, আর বাড়িতে একটা কিছু মানে পরিবেশটা তার পক্ষে অনুকূল না থাকায় সে চলে যাচ্ছে, এবং ওইগুলো করার জন্য, ক্রাইম করার জন্য সে রাস্তায় বেরোয়নি, একটা জায়গা থেকে এসকেপ করে অন্য একটা জীবন পাওয়ার জন্য বেরিয়েছে, গিয়ে তাদের খপ্পরে পড়েছে। যেটা বলছিলাম, তার মানে অনেক সময়ই মানে এই মাইনররা কিন্তু একটা মোটিভ নিয়ে ক্রাইম করছে না। কিছু ক্ষেত্রে তাদের মানে ইগনোরেন্স কাজ করছে, কিছু ক্ষেত্রে হয়তো একটা কিউরিওসিটি। জিনিসটা কি, ধরা যাক এই মোবাইলের যে নিত্য নতুন যে সমস্ত হচ্ছে, বা আইপড, এইগুলো তো খুব মানে সব বাচ্চা তো জানেও না এগুলোর কী ফিচার আছে, কী অ্যাকচুয়ালি কী অ্যাডভান্টেজটা আছে। আমাদের যে কাজ করে তার বাচ্চা, সে 5-এ পড়ে না 4-এ পড়ে, সে বলেছে যে তাদের বাড়িতে 3টে মোবাইল, তার মার কাছে একটা মোবাইল থাকে, তার দাদার একটা মোবাইল, তার বাবার একটা মোবাইল। এবারে সে বলেছে আমি এইরকম মোবাইল কিছু নেবো না, আমাকে 3G মোবাইল দেবো। তো 3G মোবাইলের কী হয় এটা কিন্তু ও জানে। এবারে ও যদি সুযোগ পায়, হয়তো তাকে যদি এরকম কোনো একটা গ্যাংয়ে পড়ে যে তোমাকে আমি একটা 3G মোবাইল দেবো, তুমি এটা করো, সে কিন্তু করে ফেলবে। এই ইগনোরেন্স এবং মানে বড়দের ক্রাইমের সঙ্গে ছোটোদের ক্রাইমের আমার মনে হয় এখানে একটা পার্থক্য থাকছে। আর মানে বড়রা যেরকম একটা প্ল্যান ছিল, একটা মোটিভ, একটা কাজ করছে একটা ক্রাইম করার পিছনে, ছোটোদের ক্ষেত্রে কিন্তু সবসময় সেরকম সুনির্দিষ্ট কোনো মোটিভ থাকছে না, অনেক সময় তারা একটা সিচুয়েশানে করে ফেলছে।
এখানে যদি এরকম কোনো সমীক্ষা হয়েছে কিনা আমি জানি না, তবে সমীক্ষা হয়তো হওয়া উচিত, কারণ এখানে ওই অর্থনৈতিক অবস্থানটা সেই কিশোর বা কিশোরীর কোথায় তার উপরে খানিকটা ক্রাইমের নেচার ডিপেন্ড করছে। কারণ ওই যে ছেলেটা ঝুপড়িতে থাকছে তার কাছে তার জীবনটা একরকম, সেখানে অভাব আছে, ওই পারিবারিক কলহ আছে, এবং আরও একটা কথা, সেখানে অনেক সময় অস্তিত্বের অনিশ্চয়তাও আছে। যে তার কাছে ওই যে সেই সন্দীপ দে একবার বলেছিলেন যে কত শিশুদের পড়ানোর অভিজ্ঞতা থেকে, যে আমরা যদি আমাদের একটা কিশোর ছোট ছেলে সে পয়ে জানে পাখি, পয়ে পাখি হয়, আর ঝুপড়িবাসী ছেলেটা জানে পয়ে পুলিশ, কারণ পুলিশ তার মাঝে মাঝে সেই ঝুপড়িতে ভেঙে দেয়। কাজেই এই অস্তিত্বের ওপরে তার ওই জিনিসটা নির্ভর করছে, ফলে সেখানে অনেক রকম ভাঙাচোরা আছে তার জীবনে। সেই অনিশ্চয়তা থেকে করার জন্য সে এখানে যেরকম অন্য জায়গায় যাচ্ছে, একটা কোনো গ্যাংয়ে পড়ে যাচ্ছে, এটা একটা জিনিস। আরও যারা খুব তার বাইরে যারা তথাকথিত সচ্ছল বা অর্থনৈতিকভাবে স্টেবল পরিবারে আছে, তার জীবনে সেই অর্থে কোনো অভাব হয়তো নেই, সেই অর্থে কোনো অভাব নেই। সেখানে হচ্ছে তার ওই মনের জায়গাটা যদি পরিপুষ্ট না হয়, ওই পারিবারিক কলহ বা তার পারিবারিক কনজেনিয়াল নয় অ্যাটমসফিয়ারটা, সেটা দুটো দিক থেকে ব্যাপারটা বোধহয় দেখা যেতে পারে। যে এই অনেক সময় একটা এক্সপেরিমেন্ট করারও থাকে, তখন সেটা তার ক্ষেত্রে সেটা হয়তো সেভাবে নয়, কিন্তু এই অর্থনৈতিক অবস্থানটা কিছুটা হলেও আছে। আর যেটা পিয়ার প্রেশার থাকে, তার সেই একটু আপার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের ছেলে মেয়েদের, মানে এটা বন্ধু বান্ধবের চাপটা খুব থাকে, বন্ধু বান্ধবের চাপ থাকে। এবং সেক্ষেত্রে এই যে 3G মোবাইল, কারণ এটার মধ্যে তো একটা অদ্ভুত রকমের একটা ওই কমোডিটি মেন্টালিটি, বা যেটা আমরা বলি খুব কনজিউমার একটা মেন্টালিটি, এবং সেটা এতটাই ট্রিকল ডাউন করে আজকে তলায় চলে গেছে যে একদম যারা সেটা বিজ্ঞাপনের মাধ্যমে। তো এটাও একটা এবং সেক্ষেত্রে ওই জিনিসটা আমি যেটা আগে বললাম, যে আমাকে ওইটা পেতে হবে, সে পাওয়ার জন্য আমি কিভাবে জিনিসটা পাবো তার মধ্যে কোনো মূল্যবোধের অভিজ্ঞতা থাকবে না। অর্থাৎ আমার মানে রিচিং দ্য গোল জাস্টিফাইজ দ্য মিনস, এই যে একটা তত্ত্ব বা এই যে একটা মানসিকতা, সেটা অনেক ক্ষেত্রে তো গোলমালটা করে দিচ্ছে। কারণ আমি এখানে কাজের লোক বাড়ির লোকের কাছ থেকে চেয়েছি, কিন্তু আজকে যদি অন্য একজন তাকে প্রলোভন থেকে নিয়ে যায়, তাকে তো সেরকম আমি এটা পেয়েছি বা আমি তার জন্য কী করলাম সেটা নয়। তো এই ব্যাপারটাও একটা কাজ করছে আর কি। এই পিয়ার প্রেশারটা তো অনেক সময়তেই কাজ করে, মানে আমরা অনেক সময়তে যেগুলো এমনিতেও এটা জানি যে জুভেনাইল ক্রাইমটা সবসময়তেই ওই একটা গ্যাংয়ে হয়, 3-4 জনের একটা গ্যাংয়ে হয়, মানে খুব একা একটি ছেলে কোনো একটা ক্রাইমে জড়িয়ে পড়লো এরকমটা কিন্তু কম হয়। সেটা কিছু ভায়োলেন্ট ক্রাইমে হয়, যে যেমন সাউথ ইন্ডিয়ার একটা স্কুলে কিছুদিন আগে একটি স্টুডেন্ট একজন তার শিক্ষিকাকে একদম ছুরি নিয়ে গিয়ে, দেখেছিস বোধহয় পেপারে, এই জানুয়ারি মাসে ঘটনাটা ঘটেছিল। এবার সেগুলো একটা অন্য ধরনের, কিন্তু এই ধরনের যেখানে একটা এই চুরি করা, মানে মেনলি চুরিটাই তো সব থেকে কমন ক্রাইম, তাতে কিন্তু একটা পিয়ার প্রেশার কাজ করে, যে সেখানে স্কুলের ভূমিকাও একটা চলে আসে আর কি। আমি একটা এরকম তথ্য পেয়েছি যে আমরা তো কর্পোরাল পানিশমেন্ট নিয়ে তো করেছি, আমরা এর আগে আলোচনা করেছি। দেখা গেছে যে যে সমস্ত স্কুলে টিচাররা মানে স্টুডেন্টদের ক্লাসরুমে প্রেজ কম করে এবং ফিজিক্যাল পানিশমেন্ট বেশি দেয়, সেই সব স্কুলে মানে অফেন্ডার বেশি তৈরি হয় সেসব স্কুল থেকে, এরকম কিছু স্টাডি বলছে। তার সঙ্গে যে স্কুলের মানে ক্লাসরুম ম্যানেজমেন্টও যদি খুব পুয়ার হয়, সেটাও একটা ফ্যাক্টর, মানে স্কুলেরও কিন্তু একটা ভূমিকা থাকছে। এবার আমরা যদি মানে এই কারণের দিকে চলে আসি, মানে আলোচনাটাকে যদি আমরা শেপে আনি, যে একটা তো থাকছে যে নির্দিষ্ট সেই কিশোর বা কিশোরীর মানসিক গঠন, যে সব কিশোর বা কিশোরী তো যে কোনো ভাবেই কোনো জিনিস পাওয়ার লক্ষ্যে ক্রাইমে জড়িয়ে পড়ছে না, তার মানে তার ভিতরে কিছু ইনহিবিশন বা কনসেন্স কাজ করছে বেশিরভাগ কিশোর কিশোরীর ক্ষেত্রে। আর তারপরে যদি ধরি তার
পরিবারের কথা, এবং তারপরে বৃহত্তর ক্ষেত্রে স্কুল বা সোশ্যাল ভূমিকাগুলো। আমাদের এর আগে তো একটা ইন্টেলিজেন্সের ব্যাপার আছে, এছাড়া দু একটা মানে মানসিক সমস্যা বা মানসিক লক্ষণ মানে ভবিষ্যতে অফেন্ডার হবে কিনা সেই রিস্কটা ক্যারি করে। একটা হচ্ছে যে খুব অতি চঞ্চল যারা বাচ্চা, মানে যে চঞ্চলতার সমস্যা থাকে। আরেকটা হচ্ছে যে খুব ইম্পালসিভিটি। এটা তো আমরা এমনি অনেক সময় ক্রাইমের রিপোর্টেও করি, তো মানে হঠাৎ করে একটা ইম্পালসিভ একটা ক্রাইম করে ফেলেছে আর কি, যাদের মধ্যে মানে ঝুঁকি নেওয়ার প্রবণতাটা বেশি, হঠাৎ করে মানে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কোনো কিছু করে ফেলে আর কি। এই ধরনের মানে পার্সোনালিটিতে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকলে মানে তাদের অফেন্ডার হওয়ার সম্ভাবনা বেশি। মানে আমি এই কথাগুলো বলছি যে ওই রিপোর্টটা যখন বেরিয়েছিল জানুয়ারি মাসে, তখন তার সঙ্গে সবাই মানে আমি একটা ইংরেজি কাগজেও তখন পড়েছিলাম, বোধহয় ডেকান ক্রনিকল, তখন আমি ওই কেরালায় ছিলাম, তো পরে গেছে বাড়িতে আনন্দবাজারেও পড়লাম। দুটো রিপোর্টিংয়েই এই জিনিসটা পেয়েছিলাম যে সবাই খুব অবাক যে ছেলেটি খুব শান্তশিষ্ট, ছেলেটির বিহেভিয়ার স্কুলে খুব ভালো ছিল, কোনোদিনই সে কোনো বন্ধুবান্ধবের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়েনি। সেরকম একটি শান্ত ছেলে কীভাবে ওরকম একটা প্ল্যান করে ছুরি নিয়ে গিয়ে সেই টিচারকে কুপিয়ে ফেললো, এবং পড়াশোনাও ছেলেটি খুব একটা খারাপ ছিল। পরে জানা গেল ওই টিচার ওকে একটু বকাঝকা কিছুদিন ধরে করেছিলেন, সেটা হয়তো একটু অল্পতে বেশি লঘুভাবে গুরুদণ্ড হয়তো দিয়েছে, সেরকম কিছু ঘটে থাকতে পারে। কিন্তু সবাই মানে বিস্ময় প্রকাশ করছে যে এ কী করে এরকম করে। এখন অনেক সময় এই ধরনের ঘটনা আমরা তো শুনি যে এরকম খুব ভালো ঘরের দু তিনটে ছেলে সে একটা ব্যাংক ডাকাতিতে জড়িয়ে পড়ছে। আপাতভাবে কিছু ব্যাখ্যা করা যায় না, কিন্তু এই ধরনের মানসিক বৈশিষ্ট্যগুলো হয়তো তাদের মধ্যে ছিল, সেটা হয়তো সেইভাবে কখনো তার বাবা মা, তার পরিবারের লোকজন হয়তো বুঝে উঠতে পারেনি। আর ইন্টেলিজেন্সের ব্যাপারটা তো আছেই, যাদের ইন্টেলিজেন্স কম থাকলে, অল্প মাত্রায় যদি ইন্টেলিজেন্স কম থাকে, তারা যে স্কুলে পিছিয়ে পড়ে, স্কুলে যে নিয়মিত এই যে প্রেজ না পাওয়া, সব কিছুতে একটা বকুনি খাওয়া, তোমার দ্বারা কিছু হবে না, এই ব্যাপারটা শুনতে শুনতে তো তাদের মনে একটা বিক্ষোভ তো জমা হতে থাকে যে তাদের তো ইন্টেলিজেন্সটা খুব কম না, সে চেষ্টাও হয়তো করছে, কিন্তু দেখা যাচ্ছে সে পড়াশোনায় পারছে না, অন্য কোনো কিছুতেও পারছে না। এবং স্কুলে একটা এরকম প্রবণতা থাকেই যে টিচাররা যে ভালো স্টুডেন্ট তাকে ওই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেও বেশি নাম্বার দিল, সে হয়তো ডিগবাজি খেতে পারে না, এটা তো একটা থাকে, তার সবই ভালো। কিন্তু যে ছেলেটি পড়াশোনায় পিছিয়ে পড়ছে তার সবই খারাপ। এটার জন্য স্কুলের পরিবেশটাও তার ভালো লাগে না, এটাও একটা কারণ যে জড়িয়ে পড়ে। আর পরিবারের মধ্যে যে ফ্যাক্টরগুলো আমরা বললাম, এইগুলো তো আছে, যে মানে একটা প্যারেন্টাল ডিসহারমনি। তাছাড়া আরও একটা দুটো ব্যাপার রয়েছে, যেখানে মানে তথাকথিত আমি মানে ভালো ঘরেরই বলছি, মানে সুসংহত একটা পরিবারের মধ্যে রয়েছে, যেখানে বলছি যে একটা মানে প্যারেন্টাল রিয়াকশানে যদি কোনো ডিসিপ্লিন না থাকে, মানে হয়তো একটা কোনো ব্যাড বিহেভিয়ারের জন্য তাকে খুব বকা হলো, আবার পরের দিন সে একই কাজ করলো, কিন্তু তখন তাকে ওভারলোড করা হলো। এই যে একটা ইনডিসিপ্লিন, কনসিস্টেন্সি থাকছে না শাসনে, এইটা একটা খুব বড় কারণ। বা অনেক সময় হয়তো দেখা গেলো বাবা আর মায়ের মধ্যে খুব স্প্লিট রয়েছে, একজন হয়তো খুব মানে ইন্ডালজেন্স দিচ্ছে, আরেকজন আবার তেমনি খুব মানে কড়া প্রকৃতি। এটাও ছোটোদের পক্ষে খুব কনফিউজিং যে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা করবো, কোনটা করবো না। এইগুলো মানে অফেন্ডার হওয়ার পেছনে অনেক সময় কাজ করে। আর এছাড়া আরেকটা যেটা থাকছে যে কতগুলো মানে বিশেষত এগুলো বেশিরভাগই মানে পশ্চিমের স্টাডিতেই দেখা গেছে যে আমাদের দেশেও তো টিনেজার মা প্রচুর, টিনেজার মায়েদের ছেলে মেয়েদের মধ্যে অফেন্ডার হওয়ার হারটা অনেক বেশি। এটা হয়তো মানে তার যেহেতু মায়ের যেহেতু একটা মানে মানসিক ম্যাচুরিটি থাকছে না, সেই কারণে হয়তো চাইল্ড রিয়ারিংটা ঠিকভাবে হচ্ছে না, এটা হতে পারে আর কি। এছাড়া বাবা মায়ের মধ্যে যদি বাবা মা যদি সেইভাবে দৃষ্টান্ত স্থাপন না করে, মানে বাবা মায়ের মধ্যে যদি সেই অ্যালকোহল ক্রিমিনাল, বাবা মায়ের মধ্যে যদি ক্রিমিনাল থাকে, সেখানে যদি সে ঘরের মধ্যে যদি দেখতে পায় যে একটা
ক্রাইমের ইনস্ট্যান্স দেখতে পাই। এগুলো অনেক সময় কারণ হিসেবে কাজ করে বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। তবে এখানে একটা মজার ব্যাপার দেখা গেছে যে আহ, বাবা মা বাবাই আর কি, মানে ক্রাইমের ক্ষেত্রে পুরুষের ইয়েটা প্রায় 90%-এর ওপর আর কি। আমাদের এনসিআরবি এর মধ্যেও দেখা যাচ্ছে হ্যাঁ, যে NCRB মানে আমি প্রায় দেখলাম যে 90% ছেলে, হ্যাঁ, হ্যাঁ। খুব কম মানে মেয়ে। আউট অফ এখানে আমি ফিগার পেয়েছি এই তো এখানে 2000 একটা সাতে আছে। 34,527 হ্যাঁ, হ্যাঁ। তার মানে 32,671 ছেলে, হচ্ছে বয়স। অলমোস্ট 1856 90%-এর ওপর। দেখা গেছে বাবা ক্রিমিনাল, ছেলে ক্রিমিনাল। এবারে দেখা গেছে একটাও কেস রেকর্ড নেই যেখানে বাবা আর ছেলে একসঙ্গে ক্রাইম করেছে। এটা বেশ মজার কথা যে বাবা ক্রিমিনাল হলে ছেলে ক্রিমিনাল হয়েছে, কোনো বাবা কিন্তু ছেলেকে ওই পথে আনতে চায় না। এটা খুব স্বাভাবিক, সে তো নিজে জানে যে পথটা ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও ছেলে ওই পথে চলে যাচ্ছে। তার মানে বাবা হাতে ধরে নিশ্চয়ই তাকে ক্রাইম শেখাচ্ছে ওরা, বাবা তাকে সঙ্গে করেও নিয়ে যাচ্ছে না ক্রাইম করতে। কিন্তু সেখানে 50% দেখা যাচ্ছে বাবা যদি ক্রিমিনাল হয়, তো 50% সেখানে ছেলে মেয়ে ক্রাইমের পথে যাচ্ছে। সেখানে হয়তো সেই ইনস্ট্যান্সটা মানে মডেল হিসেবে কাজ করে, যেহেতু ছোটরা মানে বড়দেরকে অনুকরণ করে, সেই প্রবণতা থেকে হয়তো এটা তৈরি হচ্ছে। আর এরপরে সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে যেটা সন্দীপবাবুর কথাটা যেটা তুই বললি, এটাও দেখা গেছে যারা একটুখানি ওই মানে সে হয়তো তার পরিবার হয়তো ভালো, কিন্তু একটা খুব ডিস্টার্বড এরিয়ায় যদি বাস করে, যেখানে মানে হামেশাই ভায়োলেন্স এই সমস্ত গণ্ডগোল লেগে থাকছে, সেইটাও একটা ছোটদের কাছে মডেল হিসেবে কাজ করে মধ্যে জড়িয়ে পড়া। বা খুব বড় ফ্যামিলি, মানে এটা একটা মানে উল্টো কথাই হচ্ছে, মানে এখন সব কিছু আমরা নিউক্লিয়ার ফ্যামিলির মানে নেগেটিভ দিকগুলোই সবসময় আমাদের আসে, কিন্তু দেখা গেছে খুব লার্জ ফ্যামিলি হলে, যেখানে বিশেষত চিলড্রেনের সংখ্যা অনেক বেশি, সেইখানে মানে যারা ছোট মানে অর্ডারে পরের দিকে, সেই সমস্ত সন্তানদের আবার ক্রিমিনাল হওয়ার বা অফেন্ডার হওয়ার হারটা বেশি। এইগুলো মোটামুটি আর কি আমরা কারণ হিসেবে ভাবতে পারি বিভিন্ন মানে টায়ারে আর কি। দুটো তিনটে জায়গায় একটু মানে আমি জিজ্ঞাসা হিসেবেই দিচ্ছি। হুম। সেটা হচ্ছে যে টিনেজার বাবা মার টিনেজার মায়ের ছেলে মেয়েরা, ছেলেরাই যদি বলি, টিনেজার তাদের দে আর মোর ড্রন টু ক্রাইম। হ্যাঁ, এটা যদি বলি এখন, তাহলে যদি একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া যায়, এই চাইল্ড ম্যারেজ বা টিনেজ মাদার টিনেজ প্রেগন্যান্সি, এটা তো স্ট্যাটিস্টিক্যালি গেলে তো আগের থেকে এখন সিচুয়েশনটা ইমপ্রুভ করেছে, বেটার। তার মানে আগে কিন্তু অনেক বেশি টিনেজ মাদার ছিল, অনেক বেশি টিনেজ প্রেগন্যান্সি হতো, তুলনায় কিন্তু ক্রাইম রেটটা কম ছিল। আর আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে ভারতবর্ষের ক্ষেত্রে সেই উদাহরণটা অতটা হয়তো নয়, কিন্তু এক্ষুনি আমার খুব স্পেসিফিক নামগুলো মনে পড়ছে না। তবে বিদেশের কিছু কিছু বিজ্ঞানী এবং বিদেশের কিছু কিছু সায়েন্টিস্ট, এইটথ চাইল্ড, হ্যাঁ, এইটথ চাইল্ড মানে অর্ডার বার্থ অর্ডার এইট এই তো বলছি। আরেকটা হচ্ছে যে আমি সব নামগুলো এক্ষুনি মনে করতে পারছি না, সম্ভবত বালজ্যাক হতে পারেন। কি তাদের বলতে চাইছিস বল? বক্তব্যটা হচ্ছে যে তাদের যে ফ্যামিলিগুলো ছিল, যে ফ্যামিলি থেকে তারা এসছে, সেই ফ্যামিলিতে তার বাবা বা মা দেখা যেত অনেক ক্ষেত্রে তারা মানে ভীষণ তাদের ডিস্টার্ব, মানে এরকম অনেককে আমি তারা হয়তো বাবা খুবই ভবঘুরে, তা কিছু করে না, তারপরে সেই হয়তো একটা স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজন মহিলার সঙ্গে থাকে, তাদের ওই রকম একটা কনজুগাল লাইফ ডিস্টার্ব। তারপরে অনেকের দেখা যাচ্ছে যে ওরকম ইলিগাল সন রয়েছে, সেখান থেকে কিছু কিছু এরকম মানে প্রলিফিক কিছু পার্সোনালিটি উঠে এসেছে। বালজাকের নামটা মনে পড়ছে আমার, না ওই অষ্টম সন্তানে আমি একটা কোথায় লেখা করেছিলাম যেন মানে শ্রীকৃষ্ণ তো, তাই শ্রীকৃষ্ণ তো এইট ছিল তো, হ্যাঁ, সেই এসেতে একটা কার লেখা অনেকদিন আগে পড়েছিলাম, ওই আনন্দবাজার থেকে বেরিয়েছিল, তাতে অনেকগুলো নাম ছিল এরকম মানে সাহিত্যিক। এখানে কতগুলো প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে যেগুলো আমি তখন বলতে গিয়ে বলা হলো না আর কি, বলা উচিত ছিল। যে দেখা গেছে যে মানে যেমন ব্রোকেন ফ্যামিলি মানে ব্রোকেন ফ্যামিলি অনেক কারণে হতে পারে, একজন মারা গেল বা ডিভোর্স হলো, দুটো ভাবে দেখা গেছে যেখানে ডেথের জন্য ব্রোকেন ফ্যামিলি হচ্ছে,
সেই বাচ্চাদের অফেন্ডার হওয়ার রিস্ক খুব একটা বেশি নয়, রেটটা মোটামুটি জেনারেল রেটের কাছাকাছি। কিন্তু যেখানে সেপারেশন হচ্ছে সেইখানে কিন্তু অফেন্ডার হওয়ার রেটটা অনেক বেশি। আবার দেখা গেছে ওই পানিশমেন্টের ক্ষেত্রে, স্কুলের পানিশমেন্ট বললাম, আবার পরিবারের মধ্যে যে সমস্ত পরিবারে খুব মানে হার্টস খুব ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া হয়, সে তাদের মধ্যে অফেন্ডার হওয়ার চান্স বেশি। সেখানে এই স্টাডির মধ্যেই দেখা যাচ্ছে যে দুটো গ্রুপ অফ ফ্যামিলি নিয়েছে, যেখানে দুটোই তারা খুব মানে ফিজিক্যাল পানিশমেন্ট দেয়, কিন্তু একটা গ্রুপে দেখা যাচ্ছে যে মানে মাদার বা ফাদার এরা খুব মানে খুব কোল্ড অ্যাটিচিউড, তারা কখনোই খুব মানে নেই, ইমোশনাল এক্সপ্রেশনটা সন্তানের প্রতি নেই। আর একটা গ্রুপে তারা হচ্ছে খুব মানে ইমোশনাল, এটা ভালো, বন্ডটা ভালো। দেখা যায় ইমোশনাল বন্ডটা যদি ভালো থাকে, মানে বাবা মায়ের মধ্যে যদি কোল্ডনেস না থাকে, ছেলেমেয়েদের সঙ্গে খুব ডিরেক্ট ইন্টারাকশান থাকে, তাহলে কিন্তু সেই ফিজিক্যাল পানিশমেন্টের মধ্যে হাঁটলেও তাদের মধ্যে অফেন্ডার হওয়ার রিস্কটা সেই সব ফ্যামিলির মধ্যে থেকে বেশি নয়। এই যে ব্যতিক্রমী যে উদাহরণগুলো তুই বললি, সেখানে হয়তো এই ধরনের কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর কাজ করছে। তো মানে যে মানে মোনালিসা নয়, কী নাম, ওই সুইসাইড করলো অভিনেত্রী, নাম করা যে অভিনেত্রী সুইসাইড করে মারা গেল না, হ্যাঁ মেরিলিন মনরো। মেরিলিন মনরোর ছোটোবেলাও তো খুব বাজে, মা তো লুনাটিক হয়ে মাকে তো লাস্টে অ্যাসাইলামে নিয়ে গেল, বাবা তো আগেই চলে গেছে। সে লোকের বাড়িতে ছোটোবেলাটা পুরোই কেটেছে লোকের বাড়িতে কাজ করে। ওই কিছুদিন আগে ওই ইয়েতে ছোটোবেলাটা পড়ছিলাম, ওই প্রতিদিনের রোববারে বেরিয়েছিল না, শৈশব ওইটার মধ্যে ছিল। তা ওই রকম একটা জায়গা থেকে, যদিও মেরিলিন মনরোর মেন্টাল হেলথটা মোটেই ভালো ছিল না, সে অনেকবারই সুইসাইডের অ্যাটেম্পটে বারবার ডিপ্রেশনে ভুগেছিল, সে সুইসাইড করে মারা গেছে। কিন্তু যাই হোক, সে তো একটা জায়গায় সাকসেস করেছে, বা সে কোনো ক্রাইমে অন্তত জড়িয়ে পড়েনি। এই ধরনের হয়তো প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো কাজ করে। আর সবশেষে যেটা কথা হচ্ছে যে মানে এগুলো তো সবই সামাজিক ফ্যাক্টর, আলটিমেট তো ব্যক্তির একটা নিজস্বতা তো থাকেই, আর সেটা দিয়ে তো সে তো অ্যাডভার্স এনভায়রনমেন্টের এগুলো অনেকটাই গার্ড দিতে পারে। আর তার যে মানসিক গঠন, হয়তো তাদের ক্ষেত্রে সেইটা একটা প্রোটেকশান হিসেবে কাজ করেছে। তবে এই ব্যাপারগুলো আমাদের মানে ভারতবর্ষের সমাজের ক্ষেত্রে কতটা মানে প্রযোজ্য কিনা, সেখানে আমার একটু সন্দেহ আছে। কারণ এই সমস্ত স্টাডিগুলোই হয় বিদেশে, এবং তাদের সোসাইটি অনেকটাই আমাদের থেকে আলাদা। সুতরাং ওইভাবে তাদের কনক্লুশনগুলোকে এক্সট্রাপোলেট করা বোধহয় যুক্তিযুক্ত না, বরং আমাদের এখানকার যে অভিজ্ঞতা সেটা দিয়ে সেটাকে অন্তত বিচার করে নেওয়া ভালো। আর মানে এইটার ক্ষেত্রে আমার মনে হয় যে টিনেজ মাদারের ক্ষেত্রে আমার নিজেরও, এটা তুই বলার আগে আমার মানে এগুলো করতে করতে মনে হয়েছিল, কারণ আমাদের আগে যেটা দেখা যেত অনেক অভিজাত পরিবারেও তো টিনেজ মাদার হয়ে যেত। হ্যাঁ, রবীন্দ্রনাথের ফ্যামিলিতেও তো রবীন্দ্রনাথ 12 বছরের মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ, সেই ফ্যামিলিতে ক্রাইমের কোথায়, এক্সাম্পল কোথায়, সেই আসলে সেটা হ্যাঁ আসলে বিদেশে যেটা আমার যেটা মনে হয়, সেখানে যেহেতু পারিবারিক বন্ধন বা পরিবারটা অনেক ঢিলে ঢালা আর কি, সেইটা একটা হয়তো কারণ যে ছেলে মেয়েদের ক্রিমিনাল পথে চলে যাওয়াটা। তাহলে এক্ষেত্রে আমরা একটা যে ফ্যামিলি মানে পরিবারের ব্যাপার যেটা আছে, আর যেটা আমি ওখানে আরেকটু সাপ্লিমেন্ট করি, সেটা আমি একদম 100% এগ্রি করছি। ওই যে আগের কৈশোরকের যে লেখাটায়, ওই আলোচনাটায় যে বলা হয়েছিল যে একজন কিশোরীর কাছে তার আইডিয়াল পুরুষ এবং নারী হচ্ছে তার বাবা এবং মা। সে যদি তার মধ্যে কিছু ডিস্টরশন থাকে, তাহলে তার ওই মডেল আইডল ইমেজটা সে ডিস্টর্টেড হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে। ফলে সেটা সামহাও তার মানসিক গঠনকে বা তার বেড়ে ওঠাকে কোনোভাবে ডিস্টার্ব করবে। সেক্ষেত্রে এই ব্যাপারটা, এবং অন্যদিকে আরেকটা হচ্ছে যে দুটো আইদার সে বাবা মা, তারপরে পরবর্তীকালে সে কোনো শিক্ষক শিক্ষিকার মধ্যেও সেটা রোল মডেল খুঁজে পেতে পারে। সেখানে যদি শিক্ষক শিক্ষিকা ওরকম মারকুটে টাইপের হয়, এবং এরকম যদি হয় যে মানে সেই কী বলে, এই যে তুই যেটা বলছিস যে শিক্ষকরা বেশি মারছে বা বেশি পানিশমেন্ট দিচ্ছে, সেখান থেকে একটা অপরাধের মানসিকতা তৈরি হচ্ছে। তো এটা তো খুবই সাংঘাতিক। মানে এটা একটা সেই মজা করে বলতে গেলে বলতে হয় যে সেই কী বলে
লেনিনের কথা ছিল হচ্ছে জেলখানা বিপ্লবীদের আতুর ঘর। তো এখন তো বলতে হবে যে স্কুল তাহলে অপরাধীদের আতুর ঘর, অপরাধী তৈরির আতুর ঘর। হ্যাঁ, তো সেরকম একটা ব্যাপার। তো এটা দুটো ব্যাপার থাকছে। আর তাছাড়া একটা পোর্শনের ক্ষেত্রে তো মেনলি আমাদের কনসার্ন মূলত যে ইকোনমিক গ্রুপটা, সেখানে ওই স্কুলের ফ্যাক্টর, বাড়ির ফ্যাক্টর দুটোকেই নিতে হবে। কারণ যে ঝোপড়িতে থাকে সে হয়তো স্কুলেই যায় না, তাই তার ক্ষেত্রে অন্য ফ্যাক্টর কাজও করবে। আর সেক্ষেত্রে এই দুটো ফ্যাক্টরসের মধ্যে আমাদের মনে হয় আমাদের এটাকে রাখলে মানে আমাদের আলোচনাটাকে এর পরে আমরা সেই জায়গা থেকে এগোবো। আর স্কুলে শুধু পানিশমেন্ট মানে ফিজিক্যাল পানিশমেন্ট হচ্ছে না, সেটাই শুধু নয়, মানে যে পিয়ার গ্রুপ যে ডেভেলপ করে মানে সেটা তো স্কুলেই ডেভেলপ করে। এখন সোসাইটিতে ছেলেমেয়েরা পাড়ায় বন্ধুবান্ধব খুব একটা থাকে না, স্কুলেই বন্ধুবান্ধব হবে, তাদের সঙ্গেই বাড়িতে ছুটির দিন থাকলেও ফোনে কথাবার্তা হয়। সুতরাং সেইটা ফর্ম করছে কি না সেটাও টিচারদের তো দেখা দরকার, যে সেই ধরনের কোনো একটা বাজে গ্যাং স্কুলে তৈরি হচ্ছে কিনা। আরেকটা মানে পরিবারের ইয়েতে আরেকটা ভালো পেয়েছি, এটা হচ্ছে যে যে সমস্ত বাবা মায়েরা মানে ছেলে মেয়ে যখন বাইরে থাকছে, বাড়ির বাইরে থাকছে, তারা কোথায় আছে এইটা যদি বাবা মায়ের কাছে না জানা থাকে, হ্যাঁ তারা খোঁজ রাখে না। আর ঠিক আছে, ওই গেছে পড়তে টড়তে এদিক ওদিক করে আসবে, এই যে এদিক ওদিক করে আসবে, মানে কিছুটা মানে পার্টিকুলার খুব মেটিকুলাসলি সে জানে না আর কি কখন কোথায় থাকছে। এইটা একটা বড় রিস্ক ফ্যাক্টর অফেন্ডার। প্লাস আরও কতগুলো বাবা মায়েদের ভূমিকা থাকে যে স্কুলও এর মধ্যে জড়িত, যে বাবা মা যদি প্রায়শই একটু স্কুলে যায়, অন্তত পেরেন্টস টিচার মিটিং অ্যাটেন্ড করে, তাহলে কিন্তু ছেলেমেয়েরা এটা জানবে যে তাদের কাছে এই মেসেজটা যাবে যে স্কুলের সব খবরাখবর বাবা মায়ের কাছে পৌঁছতে পারে। কিন্তু অনেক স্কুলেই অনেক বাবা মাই কিন্তু কোনো দিনের মায়না দেওয়া ছাড়া, বছরে একবার ছাড়া স্কুলেই যায় না। এইটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর মানে অপরাধ তৈরি। আর আরেকটা মানে যেটা এখন সোসাইটিতে কমে যাচ্ছে, যে যে কমিউনিটিতে মানুষ থাকছে সেখানে কিন্তু ছেলেমেয়েদের মেলামেশা একদম হচ্ছে না। মানে কোনো ইউথ ক্লাব, কোনো স্পোর্টস ক্লাব, এই ধরনের জায়গাতে কিন্তু ছেলেমেয়েরা যাচ্ছে না। যে লোকালিটির সঙ্গে যে একদমই একটা অ্যালিয়েনেটেড হয়ে থাকছে, এবং বাবা মায়েরাও সেটা এনকারেজ করছে না কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ থাকা, এইটাও দেখা যাচ্ছে ক্রাইম করার পক্ষে একটা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আর কি। এগুলো মানে আমাদের সমাজে মানে আমরা যে সোসাইটির কথা ভাবি বা যারা কৈশোর পড়েন সেসব সোসাইটির জন্য এই কথাগুলো মানে প্রযোজ্য হতে পারে। তো আরেকটা ইম্পর্ট্যান্ট যেটা আমি নিশ্চয়ই পেয়েছি, সেটা আমি একটুখানি বলি। সেটা হচ্ছে যে এই যে একটা 2001 থেকে 2006 এটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওয়েস্ট বেঙ্গল, তাদের একটা স্টাডি ওখানে পেলাম। তার মধ্যে বলছে যে 1090টা জুভেনাইল ক্রাইম হয়েছে দেখা যাচ্ছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ওটা একটা 2001 থেকে 2006 একটা সেগমেন্টের চিত্র। এবং তার মধ্যে একটা 246 কেসেস বলছে রেপ কেসেস হয়েছে। আর এখানে আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট ফিচার, সেটা হচ্ছে যে এই যে ক্রাইমগুলো হয়েছে, 85% of such crimes are reported from the suburbs and remote areas. Only 15% are centered in Calcutta. এটা এই যে চিত্রটা, এটা কনসিস্টেন্ট কিনা সেই তথ্যটা আমাদের কাছে নেই, কিন্তু এটা একটা খুব আমার কাছে আশ্চর্য লাগছে যে আমরা সাধারণভাবে আমরা বলি এই তথাকথিত সমাজের, তথাকথিত শহরের মধ্যে এই যেগুলো আমরা বলছি যে সোসাইটির ডেভেলপমেন্ট সেভাবে নেই, ছাত্র আমরা কিশোররা তারা কোনো তার বাইরে এক্সপোজার নেই, ফ্ল্যাট বাড়িতে থাকে, এই যায় স্কুল যায়, বাড়ি আছে, নিজে পড়াশোনা করে, সেই অর্থে পাড়া কালচার বা এই জিনিসগুলো নেই। কিন্তু গ্রামে এখনও পর্যন্ত সেই পাড়া টাড়া ব্যাপারটা আছে, এবং গ্রামে প্রায় প্রত্যেককে চেনে, এবং একটা সামাজিক চেহারাটা সেখানে খানিকটা হলো অন্যরকম। সেখানে হাই রাইজও নেই, কিন্তু 85% অফ দ্য জুভেনাইল ক্রাইম যেটা সাবার্বস এবং রিমোট এরিয়াতে হচ্ছে,
এটা এক্ষেত্রে ওই গ্রামীণ সমাজ বা মফস্বল সমাজ তার কি কোনো এক্সট্রা কোনো কম্পোনেন্ট অ্যাড করছে এটাতে? না, সাধারণভাবে যেগুলো মানে রিস্ক ফ্যাক্টর সেগুলো দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। কারণ এখন গ্রামে খুব একটা লার্জ ফ্যামিলি সাইজ সেরকম দেখা যায় না, মোটামুটি পরিবার পরিকল্পনার এটা গ্রামে পৌঁছে গেছে। দ্বিতীয়ত যে বাবা মায়ের মধ্যে যে ফ্যাক্টরগুলো, যে বাবা ক্রিমিনাল বা অ্যান্টি সোশ্যাল বা অ্যালকোহলিক, এইটা গ্রামের থেকে তো আমার মনে হয় শহরেই বেশি। আর স্কুলের ফ্যাক্টর বরং গ্রামের স্কুলে, গ্রাম বলছি না, মফস্বলও ধরে নিতে হবে, সাবার্বস অ্যান্ড রিমোট এরিয়া। রিমোট এরিয়া, হ্যাঁ, সেখানকার স্কুলের চরিত্রের সঙ্গে কলকাতার বা কেন্দ্রিক বা খুব বড় শহরের স্কুলের চরিত্র খুব একটা কিছু তফাৎ নেই, মোটামুটি একই ধরনের। সুতরাং এইগুলো দিয়ে এই তথ্যটাকে ঠিক ব্যাখ্যা করা যাচ্ছে না আর কি, যে অনেকটাই 85%। এখন একটা হতে পারে যে মানে এরা তো, যে আমরা যা তথ্য বলছি সেগুলো হচ্ছে সব যেগুলো মানে পুলিশ করেছে রেকর্ডে। এবার ক্রাইমের ক্ষেত্রে তো অনেকটা রেকর্ডেড থাকে না, এরকমটাও অনেকটা, সেটা হয়তো এটাও রেকর্ডের তথ্য। এটা রেকর্ডেড তথ্য, তো আমি বলছি বাইরে তো আরও ক্রাইম হচ্ছে, মানে সব সংখ্যাই আদতে আরও বেশি। এনসিআরবি রিপোর্ট শুধুমাত্র রেজিস্টার যেমন এই যে মহারাষ্ট্রের ক্ষেত্রে লিখেছে যে হাইয়েস্ট, সে নাকি বরাবরই টপে থাকে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, না না, মহারাষ্ট্র গ্রাম তো, হ্যাঁ, এই যে এটা বলেছে 2009 15 টাইমস মোর দ্যান ইউপি হচ্ছে বটমে, ইউপি বটমে, অন্য জায়গায় তো লাগবে। যাই হোক, এক্ষেত্রে আমার মনে হয় ওই পুলিশের অ্যাক্টিভিটিসের ওপর হয়তো খানিকটা ডিপেন্ড করছে। আর এটা আমার মনে হলো যে ইউপি আর মহারাষ্ট্র দুটোর মধ্যে হ্যাঁ চরিত্রগতভাবে কিছু তফাৎ থাকবে, কিন্তু ইউপির ক্ষেত্রে যেটা একটা সমস্যা, ইউপি একটা খুব বড় এবং সেখানে খুব রিমোট জায়গায় ক্রাইম হলে ওটা হয়তো হচ্ছে না, রেকর্ডে আলটিমেটলি উঠছে না আর কি, পুলিশ গিয়ে পৌঁছচ্ছে না, লোকালি হয়তো সেটাকে ওই পঞ্চায়েতে করে নিচ্ছে, সালিশি করে মিটিয়ে নিচ্ছে। তা আমার মনে হয় এই ধরনের হয়তো রেজিস্টার্ড হওয়ার মধ্যে কিছু ফারাক থেকে যাচ্ছে আর কিন্তু সেক্ষেত্রে গ্রামে রেজিস্টার হওয়ার চান্স আরও কম, তা দিয়েও মেলানো যাচ্ছে না। থানা কলকাতায় মানে সাবার্বসে একটা থানার যে এরিয়া আর একটা গ্রামে একটা থানা, জনসংখ্যা হয়তো বেশি কিন্তু ভৌগোলিক দূরত্ব কম, দূরত্ব কম, তাতে পুলিশের পপুলেশন, পুলিশের পক্ষে তো যেতে অসুবিধা নেই, ইজি। সেই একটা শুধু কারণ ওখানে একটা শুধু দিয়েছে বলেছে, একটা সেটা পুলিশের একটা ভার্সন দিয়েছে। পুলিশের ভার্সন বলছে যে সেখানে আনলাইসেন্সড কিছু ভিডিও পার্লার্স আছে যেখানে কিছু আপত্তিকর ভায়োলেন্স ইত্যাদি দেখানো হয়। সেটা একটা টাইপের ক্রাইম, তাতে সব রকম ক্রাইমের কিন্তু এটা তো সাইবার ক্রাইমের মধ্যেই পড়বে। এই না, এটা ওই ইমমরাল ট্রাফিক অ্যাক্টের মধ্যে বলবো, ওই ভিডিওতে মানে ওই ব্লু ফিল্ম ওই সমস্ত দেখানো, তো ওইগুলো বলছে আর কি, ইমমরাল ট্রাফিকিং মধ্যে পড়বে। এইগুলো খুব বড় নয়, কারণ নয়, মানে মেনলি ক্রাইমের, জুভেনাইল ক্রাইমের মধ্যে সব থেকে বেশি হচ্ছে থেফট, বার্গলারি, পিক পকেটিং, এইগুলো। এই সাইবার ক্রাইম বা এইগুলো কিন্তু খুব সংখ্যায় নগণ্য টোটাল ক্রাইমের মধ্যে। না, সেটা এগুলোর মধ্যে আমি দেখছি, হ্যাঁ, প্রত্যেকটাতেই বলছে যে ওই থেফট, বার্গলারি, পিক পকেটিং, এই তিনটেই মোটামুটি মেইন, হ্যাঁ, সংখ্যাটা বাড়াচ্ছে এগুলোই। আর ভায়োলেন্ট ক্রাইম কিন্তু তুলনামূলকভাবে আমাদের এখানে এখনও অনেক কম, সেটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক বেশি, যেহেতু সেখানে রিভলভার বা একটা আগ্নেয়াস্ত্র খুব সহজে পাওয়া যায় আর কি, সেটা আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না, সেই কারণে কিন্তু ভায়োলেন্ট ক্রাইম তুলনামূলকভাবে এখন অনেক কম। তবে এটা একটুখানি কাদের বলছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, WBCWC, যারা এই চাইল্ডের ব্যাপারে জুভেনাইল জাস্টিস বোর্ড যাদের মত নিয়ে, যাদের এতে আর কি রেকমেন্ডেশন বা কোনো চাইল্ড জুভেনাইল হলে পরে সেখানে তাদের কাছে প্লেস করা হয়, সেহেতু অ্যাডাপশন থেকে শুরু করে হোম দেওয়া হচ্ছে, যার চেয়ারম্যান নাকি হিরণ মাসা আছে চাইল্ড। এইখানে অন্য একটা কথা মনে করলো যে এইটা মনে হয়, মানে জানি না জুভেনাইল ওয়েলফেয়ার বোর্ড কখনো এগুলো নিয়ে
কথা বলে কিনা, সুপারিশ করে কিনা, যে আমাদের এখানে যেটা আমাদের দেশে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি এজ হচ্ছে 7 বছর অনওয়ার্ডস। হ্যাঁ, তা এটা বেশ কিছু মানে ইউরোপিয়ান কান্ট্রিতে 10-11 এরকম ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, মানে যে কোনো ক্রাইমের রেসপন্সিবিলিটি, মানে জুভেনাইল কিন্তু মানে 7-এর নিচে তাকে ধরে নেওয়া হচ্ছে, সে কিছু কনসিকুয়েন্স বোঝে না তার একটা, সেই জন্য সে যাই করুক সেটা নিয়ে অপরাধ। সেই ক্রিমিনাল রেসপন্সিবিলিটি এজ 7 এইটা কিন্তু মানে এখন তো তবু ছেলেমেয়েরা অনেক ম্যাচিওর, কিন্তু আজ থেকে 50 বছর আগেও এটা তাই ছিল, 7 বছরই ছিল। মানে 7 বছরটা কিন্তু একটা, এটা যে একটা ক্রাইম এটা বোঝার পক্ষে কিন্তু যথেষ্ট ম্যাচুরিটি কিন্তু 7 বছরে আসে না। যেখানে বিদেশে 10-11, আমার মনে হয় এটা আমাদের দেশেও ওরকমই হওয়া উচিত আগে। তাহলে এই যে প্রথম দিকে আমরা যেটা বলছিলাম যে অনেক সময়তেই জুভেনাইল ক্রাইম ঘটে, তারা কনসিকুয়েন্স জানে না, ল বোঝে না, তাদেরকে চট করে কেউ বড়রা কেউ ইন্ধন জুগিয়ে পড়িয়ে নিচ্ছে, এরকমটা তো একটা 7 বছরের বাচ্চাকে দিয়ে করানো অনেক সহজ। এবং তখন তার উপরে রেসপন্সিবিলিটি দিতে পারে। হ্যাঁ, তাকে অন্তত কারেকশনাল হোমে তো পাঠাবে, তাকে জেলখানায় না পাঠালে। সেটাই এই এজটা মনে হয় একটু তোলা দরকার, আর কি বাড়ানো দরকার। মোটামুটি এবার সোসাইটির ভূমিকা আলাদা করি। আরেকটা দিক আমার মানে যেটা এই আমরা আলোচনায় এলো না, যেটা হচ্ছে মিডিয়া, যেটা ইয়ে প্রথম দিকে যদি বলছিলি যে এই যে কোনো কিছু পাওয়ার লক্ষ্যে, মানে যেখানে একটা মোটিভ নিয়ে ক্রাইম করছে ছেলেমেয়েরা, সেইখানে কিন্তু মিডিয়ার মানে এই ধরনের মানে কনজিউমার কোনো প্রোডাক্টের জন্য ক্রাইমগুলো হচ্ছে। কিছুদিন আগে যে গঙ্গায় একজনকে ডুবিয়ে দিল না, ওই বাগবাজারের ওখানে ঘাটে একটা হয়েছিল মোবাইলের জন্য, সেটা তো বড়দের ক্রাইমের মতোই প্রায় ঘটেছিল। হ্যাঁ, তাকে প্ল্যান করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সাঁতার কাটবো, একসঙ্গে স্নান করবো চ বলে তাকে ডুবিয়ে মারেছিল। শুধুমাত্র আহরিটোলার ঘাটের ওখানে বোধহয় ঘটনাটা ঘটেছিল। সেটা প্ল্যানফুল, কোনো সেখানে ইম্পালস কাজ করেনি, সেখানে কেউ পেছন থেকে কেউ ইন্ধনও যোগায়নি, সেইখানে শুধুমাত্র একটা মোবাইলের জন্য। তাই এইসব ক্ষেত্রে তো মিডিয়ার ভূমিকাটা অনেকটাই, এই যে আজকে মানে যে ভোগ্যপণ্য যে কোনো একটা জিনিস সেটা না পেলে লাইফ ইজ রং, এরকম মেসেজ তো অনেক বিজ্ঞাপনে থাকে আর কি। এবং টিভির দৌলতে সেই বিজ্ঞাপনগুলো আমাদের ঘরে সম্পূর্ণ প্রতিদিনই সেগুলো প্রবেশ করছে। হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু সময় লাগবে, আমি ওই 5:45 নাগাদ পৌঁছেছি। হ্যাঁ, 5:30 থেকে রাখতে বলেছিলাম, 5:45 পৌঁছে যাবো। হ্যাঁ, ও আচ্ছা, আপনি চানাচুরেটা নিয়ে যান। হ্যাঁ, বিস্কুট খেয়েছি অনেক দেরিতে। আমার মনে হয় এটা ইয়ে করে একটা দাঁড় করাই, তারপরে 25 তারিখে তোর সঙ্গে দেখা হবে। আমি চেষ্টা করছি এর মধ্যে লিখে ফেলা, নিয়ে আসবো, তারপর সেটা দেখে একটা মানে লিখিত রূপ দেখলে অনেক দুজনেরই মনে হবে যে এখানে এটা যোগ করা দরকার বা এখানে এটা এরকম হতে পারতো। হ্যাঁ, সেটা ওই দিন দেখে নিয়ে দরকার হলে একটা পয়েন্ট সেখানে অ্যাড করে নেন, কারণ মোটামুটি যে আলোচনা আছে লিখতে। হ্যাঁ, মিডিয়ার ব্যাপারটা দিয়ে যদি শেষ মিডিয়ার করি। ব্যাপারটা দিয়ে আর কি আলোচনা অ্যাডিশনাল হতে পারে। মিডিয়ার ব্যাপারটা, মিডিয়ার একটা জিনিস কি, যে মিডিয়া হচ্ছে এই যে একটা নেগেটিভ ভূমিকা থাকছে মিডিয়া। হ্যাঁ, সেখানে আরেকটা জিনিস হচ্ছে যে ওই যেটা মানে এই যে কনজিউমার মেন্টালিটিটা মিডিয়ার থ্রু দিয়ে প্রমোটেড হচ্ছে। হ্যাঁ, এবং এটা ঠিকই আছে, এবং তার যেহেতু সেটা এক্সপোজার টু মিডিয়া অনেক বেশি সমস্ত লোকের আজকে, এবং সেক্ষেত্রে ওই
প্রবণতাটা টু অ্যাচিভ সামথিং, সেইটা অনেক বেশি বেড়ে গেছে। এটার সঙ্গে তো সরাসরি একটা অর্থনীতি বা একটা যোগ আছে, তো সেটা কে তো কন্ডেম করার জায়গায় আছে, কিন্তু ওই আর কি শেষ পর্যন্ত এই জায়গাটা আছে কি যে এটার থেকে তো এই জায়গাটা থেকে তো সরে আসার কোনো জায়গা নেই। মানে টিভি চ্যানেলগুলো তো বন্ধ করে রাখা যাবে না। রাখা যাবে না। সেক্ষেত্রে ওই যে একটা এরকম একটা ভীষণ রকমের একটা কনজিউমার মেন্টালিটি, সেই মেন্টালিটিটার বিকল্পে এটা হয়তো খুব খুব উপদেশের মতো শোনাবে, কিন্তু আসলে এটাও তো একটা পার্ট অফ শিক্ষা হওয়া উচিত। অন্তত স্কুল যে শিক্ষা দেয়, পারিবারিক শিক্ষাটা এটা হওয়া উচিত যে বিশেষ করে আমি বলবো যে যাদের বয়স এখন এই 40 থেকে 50-এর মধ্যে, যারা মোটামুটিভাবে এই 60-এর দশকের মাঝামাঝি থেকে যাদের জন্ম, এবং যারা এই নিউ ইকোনমিক পলিসি বা গ্লোবালাইজেশন বা এই যে এক বিশ্বের যে ধারণার আগে যাদের শৈশব এবং কৈশোর কেটেছে, আমাদের প্রজন্মটা যারা, তারা তো ঠিক যে ভ্যালু সিস্টেমে বড় হয়েছি সেই ভ্যালু সিস্টেমে এইরকম জিনিসটা আমরা দেখিনি, এবং আমরা বোধহয় সেই লাকিয়েস্ট প্রজন্ম যে যারা ওটাও দেখলাম এটাও দেখলাম। মানে সে আমরা খামে করে চিঠি লেখাও দেখেছি, এখন ইমেলও দেখছি। এখন তাদের ক্ষেত্রে এইটা খুব ফ্যাক্টর যে তাদের ওই শিক্ষাটা তারা যদি তাদের পরের জেনারেশনে তাদের সন্তান সন্ততিদের কাছে সেটা না নিয়ে যেতে পারে, তাহলে শুধু শুধু দূরদর্শন টিভিকে দোষ দিয়ে লাভ। হ্যাঁ, এবং তারপর আরেকটা কথা, টিভিতে সব রকম অনুষ্ঠানই হয়, হ্যাঁ। দেখবো না দেখবো রিমোটটা তো আমার হাতে। আমার হাতে। আর 2 নম্বর আমি আর কি টিভিতে বলছি, আমি বিজ্ঞাপনের মোহ বা সমস্ত এটা বিজ্ঞাপন ছাড়াও টিভি চলবে না। আবার আরেকটা কথা, আবার সেই টিভিতেই তো দেখা যাচ্ছে যে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের অনুষ্ঠান হচ্ছে বা কোনো চিন্তাবহ কোনো আলোচনা গোটানা হলেও হচ্ছে, ওটাকে বাদ দেওয়া সেইভাবে যাবে না। বরং এই মেকানিজমটা আমার মনে হয় ওইভাবে একতরফা টিভি বা মিডিয়ার উপরে দোষ না চাপিয়ে ইন্টারনেটটাও এর সাথে যোগ করতে চাই। তো সেখানে দোষ না চাপিয়ে হয়তো দেখা যাবে যে একটা ব্যালেন্সড অবস্থান যদি নেওয়া যায়, সেই অবস্থানটা মিলে পড়ে মানে সেটাই আমার মনে হয় যে এই সময় যারা আমরা দাঁড়িয়ে আছি, যারা যদি চিন্তা করছি, তাদের দায়বদ্ধতা বা কমিটমেন্টের জায়গাটা এটাই যে তারা তাদের পরের প্রজন্ম, নট অনলি ফর দেয়ার ওন চাইল্ড অর যেটা বলছি না, কিন্তু তাদের কাছে এইটা যে একটা কিছু পাওয়া হলো না বলে সেটা আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, মানে এইটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, একটা 3G মোবাইল পাওয়া, এইরকম যে ধারণা যেটা তৈরি করে দেওয়া হচ্ছে, তার বিকল্পে একটা অন্য কিছু ভাবনাগুলোকে একটু একটু করে করা বা করানোর চেষ্টা করা, আমার মানে এটা এই চ্যালেঞ্জটা আমাদের নেওয়া উচিত। শিক্ষক টিক্ষকরা নেবেন কি নেবেন না জানি না, অন্য কোনো সামাজিক মাতব্বররা নেবেন কি নেবেন তো জানি না, রাজনৈতিক দলগুলো নেবে না। হ্যাঁ, সুতরাং এক্ষেত্রে আমাদের ওই নিজেদের একটু ব্যক্তিগত লড়াই, ব্যক্তিগত একটু চেষ্টা, এইটা যদি কিছু হয় আর কি, মানে এবং পাল্টা মূল্যবোধগুলোকে মানে দৃষ্টান্ত সহকারে উপস্থাপন করা। হ্যাঁ, যে মানে একটা মানে নিজের কাজের মধ্যে দিয়ে। কারণ এটা তো হ্যাঁ ঠিক আছে, আমি একটা জিনিস, আমার কিছু জিনিস দরকার এবং সেই প্রয়োজনের পরিধিটা আমাদের থেকে এখন মানুষের বেড়েছে, খুব ঠিক আছে। প্রয়োজনের পরিধিতেও আমাদের ছোটোবেলা আমাদের কাছে টিভি ছিল না, এখন 2 ঘরে 2টো টিভি থাকে, কারো কারো বাড়িতে 3টেও থাকে, এ পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু টিভি বিজ্ঞাপন দেখে আমি ওক্ষুনি ওটা কিনতে হবে, তক্ষুনি ওটা পেতে হবে, এবং তার জন্য আমি যা খুশি তাই করবো, এবং সেটাকে আমি বলবো যে ওটিই আমার পেতে হবে, এইটা আমার মনে হয় যে কোথাও একটা প্রতিহত করা দরকার। এটা অবশ্যই একটা, সেটা শুধু বস্তুর ক্ষেত্রে না, মানে একটা রিলেশনের ক্ষেত্রে, মানে অনেক সময় তো ভালোবাসার কাউকে না পেয়েও মানুষ, ছেলেমেয়েরা
ওই বয়সে ক্রাইমে জড়িয়ে পড়ছে, ভায়োলেন্ট ক্রাইমে জড়িয়ে পড়ছে, মানে হুম। আমি বলছি নানা রকম ত্রিকোণ প্রেমের হ্যাঁ। এই ব্যাপার তো ঘটছে, হ্যাঁ, সেটা সেটাও টিনেজের ক্রাইমের মধ্যে এটা মধ্যেই- অবশ্যই রাখা দরকার। হ্যাঁ, কারণ ওই মানে যে এটা সেক্ষেত্রে ওই মোবাইলের জায়গায় হয়ে যাচ্ছে সেই মেয়েটি বা ছেলেটি, যে তাকে ছাড়া হ্যাঁ। লাইফ রং। হ্যাঁ। আমার মনে পড়ে গেল যে আমাদের তখন আমি বসে আছি সামনে বেঞ্চে, একটি মেয়ে আমাদের সভাপতি লিখছে উইদাউট কণা লাইফ ইজ রং। যাই হোক, তারা এখন বিয়ে ঠিক করেছে, তার লাইফ রং হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা কোনো কিছুর জন্যই লাইফ রং হতে পারে না, সবসময় প্ল্যান এর বিকল্প প্ল্যান বি হুম, এটা থাকা দরকার হ্যাঁ, জীবনের সব ক্ষেত্রেই আর কি। হুম, মানে কোনো একটা আমার স্বপ্ন, সেটাই পেতে হবে, সেটা না পেলেই জীবন বৃথা, এই ধারণাটাকে বদলানো দরকার আর কি। হ্যাঁ, এটা একদম এর সঙ্গে 100% একমত। এবং এটা আমার মনে হয় মেসেজ যদি কিছু দিতে হয় এবং মেসেজ যদি কোথাও দেওয়ার মতো থাকে, তাহলে এটাই আমার মনে হয় সব থেকে এই মেসেজ, যে ওইটা খুব দামি কথা, যে এটা ছাড়া আর হবে না, আর এটা নির্বিকল্প। হুম, এই নির্বিকল্পের ধারণাটা প্রথম কথা ভাঙা দরকার। হুম, হ্যাঁ, এবং এই নির্বিকল্পের ধারণাটা সব ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে, বস্তুগত ক্ষেত্রে এবং অন্য ধরনের পাওয়া পাইয়ের ক্ষেত্রে সবসময়তেই এরকম একটা বহমান একটা প্রচার সবসময়তেই রয়েছে। সেটার বিকল্প যে লড়াইটা, সেটা অনেকটা একার, হুম, কিছুটা সমষ্টির, হুম, এইভাবে দেখতে হবে। সেটা এরকম কোনো কিছু আমাদের দেশে এমন কোনো দল হবে না, এমন কোনো সংগঠন হবে না যারা বলবে এসো আমরা এগুলোর বিরুদ্ধে দাঁড়াই। কেউ কেউ বলবে হয়তো কোথাও কোথাও, কোনো ব্যক্তি হয়তো বলবে, সেই ব্যক্তির সঙ্গে সেই সংগঠনের একটা আর্থিক সম্পর্ক হতেও পারে, নাও হতে পারে, যোগাযোগ নাও হতে পারে, কিন্তু এটা আর কি, মানে এটা একটা খুব ভাইটাল ব্যাপার। মানে এটা আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে এই জায়গাটা না করতে পারি, তাহলে কোনো কিছু হবে না। ঠিক আছে, তাহলে স্টপ করে তুই এটা ইয়ে করে দে।